ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, সিদ্ধান্ত নেয়নি ঢাকা। হাসিনাকে প্রত্যর্পণ ও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা, আলোচনা সমাধানের জোর। রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 11 দলীয় ঐক্যের। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ, আর কোনো ফ্যাসিবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে শিক্ষাক্রম পরিমার্জন করছে সরকার। কারিগরি শিক্ষায় জোর। ষষ্ঠ শ্রেণীতে থাকছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। টেকসই উন্নয়নে কমিশন গঠনের পরামর্শ। 21 মাস ধরে বন্ধ জাতীয় মানবাধিকার কমিশনের কাজ। দাপ্তরিক কিছু দায়িত্বই সীমাবদ্ধ। জমেছে 1400 অভিযোগ। থমকে আছে নিষ্পত্তি। নতুন কমিশন গঠন না করায় চরম অস্থিরতা। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 111। বিভিন্ন এলাকায় বহু ভবন বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথমবারের বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিল ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনায় মাধ্যমে সমাধান সম্ভব। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের পর ফের টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। দণ্ডিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। সম্পর্কে উত্তেজনার মধ্যেই সোমবার সচিবালয়ে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানায় ঢাকা। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলেও জানান হাই কমিশনার। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দাওয়াত দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। ভারতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উপর শ্রদ্ধাশীল থাকতেই হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। শেখ হাসিনাকে আর জনপরিসরে কথা বলার সুযোগ দেবে না ভারত, এই আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা, দিনাজপুর ও রাঙামাটির 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে
এসডিজির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Economics Division of টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে শুরু হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। We are delighted to connect. অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ ঘোষণা করেন সরকার প্রধান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এসডিজি ভিলেজের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক রাষ্ট্র, অবাধ নির্বাচন, জবাবদিহি ও আইনের শাসন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নতুন ভিসা নীতিমালায়ও অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নতুন আইনে একজন চেয়ারপারসনের নেতৃত্বে থাকবেন 4 কমিশনার, যাদের মধ্যে একজন নারীর অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এছাড়া ভিসার ক্যাটাগরি 34টি নির্ধারণ করে ভিসা নীতিমালা 2026-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। 2006 সালের আইনে ভিসার ক্যাটাগরি ছিল 33টি। এদিকে ব্যাংক রেজুলেশন সংশোধন আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 71 ও 24-এ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। সোমবার বিকেলে সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের 10 শহীদ পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণ অভ্যুত্থানে শহীদদের লক্ষ্য ছিল দেশের মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠা করা। স্কাউটস সদস্যদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। স্কাউট এমন একটি সংগঠন যারা প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে। স্কাউট এরকম একটি সংগঠন আমি মানব। সেই জন্য স্কাউটের সকল সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এদিকে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ।
বিএনপির পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় ঐক্য। সোমবার জোট প্রার্থী অলি আহমেদের পক্ষে ফর্ম উত্তোলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ১১ দলীয় ঐক্য বলছে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। জুলাই সনদ নিয়ে সরকারের দ্বিচারিতা তুলে ধরতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, যাচাই বাছাই 16 তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট আর ভোট 20 আগস্ট। পারছেন না। এদিকে গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না জনগণ। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে তৎকালীন তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সম্মতি জানিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমকে দমনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন মোহাম্মদ এ আরাফাত। এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এদিকে সালাউদ্দিন আহমেদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 27 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এভাবেই 24 জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ঠেকাতে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালা পারমিশন দিয়ে রাখলাম, আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউ এর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। 4টি টিভি চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখেছি যে এই জুলাই আন্দোলনের সময় বিভিন্ন তারিখে এই চ্যানেলগুলো কোনোটা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা করে বন্ধ রেখেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয় 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর সুপ্রুফ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অভিযোগে আরও বলা হয়, অ্যানান্টেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রুফ কম্পোজিট লিমিটেড নিট লিমিটেডের অনুকূলে
অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। নিজেদের সাফল্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকের চোখে মুখে স্বস্তি। এই উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাফল্য অর্জনের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বরাবরের মতোই দুর্দান্ত ফলাফল অর্জনে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুলে চলে আনন্দ উদযাপন। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, কেউ আবার ফল হাতে নিয়ে ছুটছেন বাবা মায়ের কাছে। সকালবেলা পুরাটা টাইম ভয় করছিল, কিন্তু রেজাল্টটা দেখার পরে সব ভয় চলে গেছে। টিচারদের আর বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অভিভাবক। কারো চোখে আনন্দের জল, কারো মুখে তৃপ্তির হাসি। সন্তানের ভালো ফল যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা আর ত্যাগের স্বস্তি। শিওর ছিলাম যেমন মেয়ে ইনশাল্লাহ সব সাবজেক্টই এ প্লাস পাবে। রেজাল্টে জিপিএ 5 পেয়েছে, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই পেয়েছে, আমি খুব খুশি। কাঙ্ক্ষিত সাফল্যে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও চলে উদযাপন। 2116 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 2073 জন। এই প্রতিষ্ঠানে জিপিএ 5 পেয়েছে 1115 জন শিক্ষার্থী। এক বছর ধরে যেহেতু কষ্ট করছিলাম, এই জন্য এটার আশানুরূপ ফল পেয়েছি। এখন আমার অনেক বেশি খুশি লাগছে। তবে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কণ্ঠে উঠে আসে আক্ষেপ। জীবনের প্রথম ধাপে সাফল্য আর ব্যর্থতার অভিজ্ঞতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। এসএসসির ফলাফলের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। এটি শিক্ষার্থীদের জীবনের স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই হাসি, আনন্দ আর আবেগের মধ্য দিয়ে স্কুল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এখন প্রত্যাশা ভালো কলেজ, ভালো বিষয় আর কাঙ্ক্ষিত জীবন গড়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত বছরের তুলনায় এবার এসএসসিতে 6.2% কমেছে পাশের হার, আর জিপিএ 5 কমেছে 22,356টি। মানবিক শাখায় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজি ও গণিতে। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপরেই ফল দেয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এখন থেকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। স্বাভাবিক সূচি অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশ করা হলো ফল। রেজাল্ট অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এ প্লাস পেয়েছিলাম 1166, নিজের থেকে আরো ভালো কিছু আশা করছিলাম। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং জিপিএ 5 গতবারের চেয়ে কমেছে 22,356 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। এটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। ফল বিশ্লেষণে দেখা গেছে বিজ্ঞান বিভাগে 80.64% এবং ব্যবসায় শিক্ষায় 64.29%। পাশের হারের বিপরীতে মানবিক বিভাগে পাশের হার 48.74%। জুলাই গণঅভ্যুত্থানের পর বোর্ড পরীক্ষাগুলোতে মানবিক নম্বর অর্থাৎ কেউ 76 পেলে 80, কেউ 56 পেলে 60 এই ধরনের নম্বর দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ক্রমান্বয়ে পাশের হার এবং জিপিএ 5 কমছে বলছেন সংশ্লিষ্টরা। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কাউকে
ভুলভাবে মার্কিং করে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়ন এমনই হওয়া উচিত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, বিপুল সংখ্যক জিপিএ 5 শিক্ষার মান নির্ধারণ করে না। অ্যাসেসমেন্ট সিস্টেমটা যত যথাযথ হবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক, বিশেষ করে আপনি দেখবেন এডুকেশন সিস্টেমের পুরো খোলনলচে পাল্টে যাবে। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিনে শিক্ষাক্রমকে আনন্দময় করার কাজ করছে সরকার। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মাস থেকেই বিনামূল্যে দেয়া হচ্ছে ইউনিফর্ম। জোর দেয়া হচ্ছে কারিগরি শিক্ষায়ও। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাকে আনন্দময় এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের 180 দিনের পরিকল্পনায় আরও ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব, বাধ্যতামূলক তৃতীয় শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান। তারই অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণীতে বাংলাদেশের সংস্কৃতি এবং 7টি খেলা বাধ্যতামূলক। 6ষ্ঠ শ্রেণীতে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ শুরু হচ্ছে চলতি মাসে। আমরা মনে করি আল্লাহর রহমতে অনেক অগ্রসর হয়েছে এবং আমাদের টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রম সহ নানা কার্যক্রম সফল করতে হলে যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের বীজটা তার ভিতরে ছোটবেলা থেকেই যাতে করে বপিত হয় এবং সেটা যেন সে ধারণ করে বড় হয়, এইটা একটা পজিটিভ দিক হবে। এটা তবে এই সময়ের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। আগামীতে এই সংকট কাটাতে সরকার, বিরোধী দল সহ সংশ্লিষ্ট সব মহলকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। ওই মেসেজটা দিয়ে দেয়া উপাচার্যদেরকে, উপাচার্য মহোদয়দেরকে, প্রিন্সিপাল স্যারদেরকে যে সে যেই দলই করুক কোনো অসুবিধা নাই, কিন্তু সে বৈধ ছাত্র কিনা এবং সে অন্যকে হার্ম করতেছে না। গবেষকরা বলছেন, শিক্ষার টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষা কমিশন গঠন করতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। মানুষের আয় না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এছাড়া সরকার নিজের দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো এটা আগস্ট মাসের জন্য, তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন, আরেক দফা বাড়বে, এইভাবে মাসে মাসে বাড়বে। এই মাত্র 2-3 মাস আগেই বাড়ানো হয়েছে এক দফা, 600-700 করে একটা সিলিন্ডারে, 1.5 গুণ হয়ে গেল। এখন আমরা আশঙ্কা করছি যে 2-3 মাসের মধ্যে এটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে অবস্থা, মানুষের তো আয় ইনকাম বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার যে ব্যয় তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে একটা সমাজ চলতে পারে না। আবার আমরা শুনতেছি যে গ্যাস, তেল এগুলো সব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। যারা প্রাইভেট সেক্টরে নেবে তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখবে, তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা আমরা খুঁজে পাবো না। সরকার এই তাদের দায় এখন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগের পাহাড় জমলেও থমকে আছে সেগুলোর নিষ্পত্তি। চলতি বছরের এপ্রিলে অধ্যাদেশের অধীন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করার পর আর গঠন করা হয়নি নতুন কমিশন। এতে চরম অস্থিরতা জাতীয় মানবাধিকার কমিশনে। জমা রয়েছে প্রায় 1400 এর মতো অভিযোগ। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। এটা পরে হাঁটাটা অনেক কষ্ট, আর দ্বিতীয় হলো এই পাটা আসলে আরেকটু ভালো মানের পা নিলে আমি আরো ভালো হাঁটতে পারতাম। বহু বছর পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। দীর্ঘশ্বাস ফেলে উগরে দিলেন ক্ষোভ। আক্ষেপের সুরে প্রশ্ন করলেন মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে। আমরা মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম,
যে আসলে এই যে আমাকে যে গুলি করা হলো, গুলি করে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে আসলে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জার্নিটা এখনও চলমান আছে আর কি, এখনও কোনো দৃশ্যমান কিছু হচ্ছে না। তারা একটা মানবাধিকার কমিশন আছে এটা দেখানোর জন্য মাঝে মাঝে আমাদের ভিকটিমদেরকে অনেক কষ্ট করে তারা ডেকে নিয়ে যায়। তো আসলে এটা আলটিমেটলি এর কোনো ফিডব্যাক আমরা পাই না। গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে যেসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কার করে কার্যকর ও স্বাধীন রূপ দেওয়ার কথা ছিল তার মধ্যে একটি জাতীয় মানবাধিকার কমিশন। তবে সংস্থাটির কার্যক্রম গত 21 মাস ধরে সম্পূর্ণই বন্ধ। মানবাধিকার কমিশনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি কেবল দাপ্তরিক কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ। এই কমিশনের গতিশীলতা কবে ফিরবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 2009 সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। 16 বছর পর সেটি অন্তর্বর্তী সরকার বাতিল করে 2025 সালে জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতে আবারও কমিশন গঠিত হলেও বর্তমান সরকার অধ্যাদেশটি বাতিল করে ফিরিয়ে আনে 2009 সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া সদস্যরা পদত্যাগ করেন। দেশের অভ্যন্তরীণে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে সেগুলোর জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছ থেকে সোজা জবাব পেতে পাচ্ছি না, কারণ ওই মেকানিজমটা হারিয়ে গিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দেশের বাইরে পারস্পরিক যে ভূরাজনৈতিক জায়গাগুলোতে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে সেখানেও আসলে আমাদের এই কমিশন একটা ভালো ভূমিকা পালন করতে পারত, যেটা বর্তমানে আনফরচুনেটলি তারা করতে পারছে না। এক তো হচ্ছে যে কমিশন নেই, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, এখনো পর্যন্ত তাদের দায়িত্ব নেওয়ার পর 5 মাস হতে চললো। দ্বিতীয় হচ্ছে যে কমিশনটা যখন হবে তখন যে কার্যকর হোক সেটা তারা চায় কিনা, এই প্রশ্নটা এখন খুব জোরালো। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে কমিশনের পদগুলোতে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। এক মুহূর্ত যখন পদ খালি হবে তারপরে মানবাধিকার কমিশনের পদ খালি থাকা উচিত না। অর্থাৎ আপনি যদি ছোট জগন্নাথ বানিয়ে রাখেন চেয়ারম্যানকে, তাহলে কিছু হবে না। মানবাধিকার কমিশনকে ক্ষমতা দিতে হবে, চূড়ান্ত ক্ষমতা, যে মানবাধিকার লঙ্ঘন হলে সে ব্যবস্থা নিতে পারবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন বিল আকারে উত্থাপন হতে পারে আগামী সংসদ অধিবেশনে। 100% না হলেও অনেকটা অ্যাকোমোডেট করে আমরা একটা আইন খসড়া তৈরি করেছি, এবং সেই খসড়া আরও একটু আমাদেরকে যাচাই বাছাই করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ইনস্ট্রুমেন্টের আলোকে করে। আমরা আশা করছি এই অধিবেশনে এটা পাস হবে। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বি ক্যাটাগরিতে থাকায় জাতিসংঘের প্যারিস কনভেনশনের পূর্ণ মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ফলে এটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম বা জাতিসংঘ মানবাধিকার পরিষদে স্বাধীনভাবে বক্তব্য দেয়া, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি ভোটাভুটির অধিকার থেকে বঞ্চিত। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি পূর্ণাঙ্গ স্বাধীন কমিশন গঠন করা সম্ভব না হলে ভুক্তভোগী মানুষের দীর্ঘশ্বাস কোনোদিনই দূর করা সম্ভব হবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন না থাকায় নেই কোনো আয়, তারপরও বন্ধ নেই খরচ। রংপুর বিভাগের 4টি রাষ্ট্রায়ত্ত চিনিকল 6 বছর ধরে বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের প্রতি মাসেই গুনতে হচ্ছে কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে ঋণের বোঝা। তবে 2026 সালের মধ্যে এসব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে উত্তরের অর্থনীতিতে গতি ফিরবে, সেই সাথে সৃষ্টি হবে কর্মসংস্থান। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। একসময় আখের মৌসুম এলেই কর্মচাঞ্চল্যে মুখর থাকতো শ্যামপুর চিনিকল, অথচ এখন এই কারখানা নীরব, নিস্তব্ধ। পড়ে আছে বিশাল স্থাপনা, ভারী যন্ত্রপাতি। রংপুর বিভাগের শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় এই 4 চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বন্ধ হয়ে যাওয়া এসব চিনিকলের শত শত একর জমি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সাথে বাড়ছে ঋণের বোঝাও। কিন্তু প্রশ্ন হলো, বন্ধ হওয়া এসব চিনিকলের পিছনে সরকারের ব্যয় করে লাভই বা কি হচ্ছে? সম্প্রতি এসব শিল্প প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, অলস সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন, টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে চিনিকল সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। চাষির প্রতিনিধি নেওয়া হোক, শ্রমিকের প্রতিনিধি নেওয়া হোক, এখানে কর্পোরেশনের প্রতিনিধি থাক,
এখানে সরকারের প্রতিনিধি থাক, আলোচনা হোক, সেখানে কেন এই মিল লস হচ্ছে তার রূপরেখা বের হয়ে আসবে এবং এই মিলগুলো লাভ কিভাবে করা যায় তার জন্য সুন্দর একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ ও আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এসব বন্ধ শিল্প সচল করা গেলে উত্তরের অর্থনীতি অনেক বেশি গতিশীল হবে। চিনিকল কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং ভারী শিল্প গড়ে ওঠার কারণে কৃষির যে প্রাণ চঞ্চলতা সেটা ফিরে আসবে এবং অর্থনীতিতে একটা চাঙ্গাভাব আসা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদন নয় বরং উপজাত ব্যবহার করে ইথানল, বিদ্যুৎ উৎপাদন এবং বিট সুগার তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। একদিকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরবাসী। তাদের দাবি 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে মাত্র 8 থেকে 10 ঘন্টা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানার উৎপাদন। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে এই সংকট। শাকির মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গরমে হাঁসফাঁস, তার উপর অস্বাভাবিক লোডশেডিংয়ে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে। দিনরাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঘরে বাইরে সবখানেই বেড়েছে ভোগান্তি। কারেন্ট নাই, পাখা বাতাস, রান্নারও কষ্ট হয়। আমরা কারেন্টে রান্না করি। সকাল থেকে এই পর্যন্ত রান্না হয়নি, বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারতেছে না। ভোরবেলা যখন মানুষ ঘুমাবে ঠিক সেই সময় কারেন্ট নাই। বিদ্যুৎ বাতি না থাকার কারণে পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো স্থির হয়ে আছি। বাসায় অসুস্থ বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, এটা আসলে তাড়াতাড়ি শুরু করা দরকার। এলাকাবাসীর অভিযোগ, নেসকোর আওতাধীন রংপুর মহানগর এলাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টাই থাকছে বিদ্যুৎ, যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। লোডশেডিংয়ে উৎপাদন কমেছে 50 থেকে 60%। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই, ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এইভাবে তো একটা প্রতিষ্ঠান বা একটা কলকারখানা চলে না। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা ডিউটি করি, কাজ করতে পারি না, কাজে এখানে জমা হয়ে থাকে। এক্সিকিউটিভদের দাঁড়ানো কষ্টকর হচ্ছে, প্রোডাক্ট দেখাইতে পারতেছি না, জেনারেটর দিয়ে যতটুকু ব্যাকআপ দেওয়া ততটুকু দিতে পারতেছি না, কারণ জ্বালানি তেলেরও দাম। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও নেসকোর প্রধান প্রকৌশলী জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বেড়েছে লোডশেডিং। আমার কালকে 241 পাইছি, এটা হলো 15টায়। কালকে 2 দিনের বেলা খুব খারাপ গেছে, 91 মেগা লোডশেড ছিল। সমস্যা আমি তো সমস্যা করে জানি না, সমস্যা আমি কম পাচ্ছি। নেসকোর আওতাধীন রংপুর মহানগরে প্রতিদিন 310 থেকে 320 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 215 থেকে 220 মেগাওয়াট। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দীর্ঘ 23 মাস প্রতিষ্ঠানে না এসেও প্রশাসনিক সিদ্ধান্তে বহাল রয়েছেন রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতন, আর প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে 200 শিক্ষার্থীর উপবৃত্তি। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার শিক্ষা কর্মকর্তার। তারিকুল ইসলামের ক্যামেরায় রিদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান প্রায় 23 মাস ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত, অথচ বহাল আছেন অধ্যক্ষ পদে। দীর্ঘদিনের এই অনুপস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। শুধু শিক্ষা কার্যক্রম নয়, অধ্যক্ষকে ঘিরে প্রশাসনিক জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরাও। ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীর উপবৃত্তি আটকা আছে। বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামানের বেতন ভাতাও। 2024 সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই প্রতিষ্ঠান আসা বন্ধ করেন অধ্যক্ষ শাহজাহান। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে একাধিক শিক্ষক পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে প্রশাসনিক আদেশে পুনর্বহাল করা হয় শাহজাহানকে। তবে প্রতিষ্ঠানে না এলেও এমপিও ও প্রশাসনিক ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাকে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ শাহজাহান। হাইকোর্টে মামলা চলতেছে, আপনার প্রায় 3.5 কোটি টাকার দুর্নীতি, সবকিছু এগুলো সব মিথ্যা? জি, সবই মিথ্যা। আপনি যে দীর্ঘ 23 মাস থেকে কলেজে যান না, সেটাও মিথ্যা?
মোস্তফা জামান মুকুলের নেতৃত্বে 2024 সালের 27শে আগস্ট প্রতিষ্ঠানে মব সৃষ্টি করছিল। মব সৃষ্টি করার পরে আমাকে প্রতিষ্ঠানে যেতে বাধা দেয় আর কি। ডিসি স্যারের একক ক্ষমতা বলে আর কি ওনাকে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওনাকে দায়িত্ব দেয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় পাসওয়ার্ডগুলো উনি ওনার কবজায় নিয়ে নেন। সেই সুবাদে উনি ওনার নিজের বেতন চালু করতে পেরেছেন। অধ্যক্ষের দীর্ঘ অনুপস্থিতি ও প্রশাসনিক জটিলতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠানে তাকে যাইতেই তো হবে, না গেলে তো বেতন নেওয়ার কোনো সুযোগ থাকে না। উনি আসলে কাজ করতেছেন কিনা সে বিষয়টা আমরা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা 3 সদস্যের কমিটি করে দেবো আর কি। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা পৌরসভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় এটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে বিরক্ত করে আসছিল স্থানীয় বখাটে জিহাদ মাতুব্বর। মাদ্রাসার মোতামিম মুফতি মনির এর প্রতিবাদ করলে জিহাদ মাতুব্বরের বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের আহত 12 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত সানি ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান তিনি। গাইবান্ধায় প্রসূতি সেজে অভিনব কায়দায় শিশু চুরি করে পালানোর সময় এক দম্পতিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ সময় পাশের বেড থেকে এসে শেফালি নামের ওই নারী শিশুটিকে কোলে নিয়ে এক ফাঁকে হাসপাতাল ত্যাগের চেষ্টা করে। এ সময় স্বজনদের চিৎকারে আশেপাশের লোকজন এসে ওই নারী ও তার স্বামী সিরাজুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রসূতি সেজে তারা শিশু চুরির সুযোগ খুঁজছিল বলে জানায় পুলিশ। প্রায় 7 বছর ধরে তালাবন্দি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জন্য কেনা 21 কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বকেয়া পরিশোধ না করায় এসব সরঞ্জাম চালু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে রোগীদের বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরের বেসরকারি প্রতিষ্ঠান থেকে। তবে যন্ত্রগুলো সচল করার অনুরোধ হাসপাতাল তত্ত্বাবধায়কের। বাচ্চা সৈকতের পাঠানো তথ্য ও জামিন মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। অপারেশন থিয়েটার, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম, পোর্টেবল এক্স-রে, এন্ডোস্কোপি, ডায়াথার্মি মেশিন সহ অন্তত 193টি সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে হাসপাতালে। দীর্ঘ সময় সচল না করায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে জটিল রোগ নির্ণয়ের এসব যন্ত্র। 2018-19 অর্থ বছরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে 32,94,60,000 টাকা ব্যয়ে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার কার্যাদেশ দেওয়া হয়। 2019 সালের 19 মার্চ সার্ভে কমিটির মাধ্যমে মালামাল বুঝে নেওয়া হয়। এরপর ঠিকাদারকে 11,19,90,000 টাকা পরিশোধ করা হলে যন্ত্রগুলোর একাংশ ব্যবহার করা শুরু হয়। কিন্তু প্রায় 21 কোটি টাকার বিল পরিশোধ না করায় বাকি সরঞ্জাম কোনো কাজে আসছে না। রোগীরা জানান, একদিকে হাসপাতালটিতে চিকিৎসক সংকট, অন্যদিকে বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে বাইরের বেসরকারি প্রতিষ্ঠান থেকে। এতে বেড়েছে ভোগান্তি। আমাদেরকে কোনো যদি টেস্ট করতে দেয় তাহলে আমরা বাইরে থেকে করি, অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। বুলেট টেস্ট দিছি, একটা রংপুর পাঠাছি, 3 দিন পর আসবে, আর একটা এখানে দিছি সদরে 2 তলায়। স্যার ইকো করার সময় হঠাৎ পাসওয়ার্ড চাচ্ছে, যার জন্য ইকো করার সমস্যা হচ্ছে। আর ইটিটি মেশিনের সমস্যা ডেমোবুট করা। কর্তৃপক্ষ বলছে বকেয়া পরিশোধের দায়িত্ব মন্ত্রণালয়ের, তবে যন্ত্রগুলো সচল করার অনুরোধ হাসপাতাল তত্ত্বাবধায়কের। অর্থ ছাড় করবে কিনা সেটা সরকার বুঝবে। এই যন্ত্রপাতিগুলোর জন্য পাসওয়ার্ড খুলে দেওয়া হয় এবং যন্ত্রপাতিগুলোর জন্য একটি সুরাহা করা হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন অন্তত 1,500 মানুষ স্বাস্থ্যসেবা নেন। বর্তমানে হাসপাতালে 177টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 19 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। কেন্দ্রীয় বাস টার্মিনালের মতো বিশাল জায়গা জুড়ে রয়েছে ট্রাক টার্মিনাল। তারপরেও ঠাকুরগাঁওয়ে মহাসড়কের পাশেই যত্রতত্র পার্কিং করে মেরামতের কাজ করেন শ্রমিকরা। ফলে বছরের পর বছর ধরে
যানজট হয়ে উঠেছে নিত্যসঙ্গী। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তবে বরাবরের মতোই প্রশাসন বলছে ব্যবস্থা নেয়ার কথা। রুবিল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। মহাসড়কের উপর সারি সারি ট্রাক রেখে মেরামতের কাজ করছেন শ্রমিকরা। বাস টার্মিনালের মতোই সব রকম ব্যবস্থা রেখে আলাদাভাবে ঠাকুরগাঁয়ে ট্রাক টার্মিনাল স্থাপন করা হলেও সেখানে রাখা হচ্ছে না এসব পণ্যবাহী যানবাহন, করা হচ্ছে যত্রতত্র পার্কিং। শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছুর তোয়াক্কা করা হচ্ছে না। পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টার থেকে শুরু করে সদর উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুপাশে এমন যত্রতত্র পার্কিংয়ের কারণে অন্যান্য যানবাহন সহ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। যানজট লেগে থাকার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ অবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। 10-12 জন থেকে মনে করতে মাইকিং করতেছে, অথচ কিন্তু নির্দিষ্ট স্থানে মনে করতে যায় না। গাড়িগুলো ওখান থেকে ভিড়ায়, দুনিয়ার যানজট সৃষ্টি হয়। মোটর মালিক সমিতি আছে, এর সাথে সংযুক্তভাবে কথা বলেই যদি সমাধান করতে চায় তাহলে এটা করতে পারবে। যার যার স্ট্যান্ড করে, এতে করে ঠাকুরগাঁওবাসী চলাচলের জন্য খুব সুবিধা হবে। পৌরসভার রাস্তার দুই সাইডে আমাদের কোনো প্রকারের পূর্ণ পরিমাণ মালবাহী ট্রাক কোনো প্রকার রাস্তায় দাঁড়াইতে আমরা দিচ্ছি না। তবে বেশ কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে যত্রতত্র পার্কিং যেন না হয় সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্সগুলিকে আমরা স্টেডিয়ামের পাশে নিয়ে গেছি এবং বলেছি যে তাদেরকে হসপিটালের আশেপাশে তাদের প্রতিনিধি রাখার জন্য মোবাইলে যোগাযোগ করে যাতে নিয়ে আসতে পারে। এইরকম আমরা ট্রাক যারা মালিক আছেন ওনাদের সাথে বসবো, ওনাদের যাতে সুবিধা হয়, আবার আমাদের সাধারণ জনগণও যাতে চলাচলে অসুবিধা না হয়। 2017 সালে সদরের জগন্নাথপুর এলাকায় 30,000 বর্গফুট জমিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ট্রাক টার্মিনালটি স্থাপন করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেওনাই নদীতে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন সদর ও জলঢাকা উপজেলার 10 গ্রামের বাসিন্দা। বিকল্প পথে জেলা শহরে যেতে ঘুরতে হয় অন্তত 20 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের পাকা সেতু নির্মাণে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। উপজেলা প্রশাসন বলছে সেতু নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেয়া আছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নড়বড়ে বাঁশের সাঁকো, দুই পাড়েই নদীর ভাঙ্গন, তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়ারডাঙ্গা এলাকায় দেওনাই নদীতে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেন। কয়েক যুগ ধরে প্রতি বছর পুরনো বাঁশ বদল ও সংস্কার করে সাঁকোটি টিকিয়ে রাখা হচ্ছে। প্রায় 100 মিটার দীর্ঘ এই সাঁকো সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সহজ পথ। বিকল্প পথে জেলা শহরে যেতে ঘুরতে হয় অন্তত 20 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের পাকা সেতু নির্মাণে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। 2-3টা গ্রাম বসবাস করি এই বাঁশের সাঁকো দিয়ে। দিক থেকে 10 কিলোমিটার, এই দিক দিয়ে 10 কিলোমিটার। এর কারণে ওই পাশের লোকদের সাথে আমাদের কমিউনিকেশন করতে সমস্যা হয়। মাল নিয়ে আমরা পুলের নিচেও পড়ে যাই, অনেক সময় পায়ে আহত হয়। মা বোনদের অনেক সময় সদরে নিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয়। এই সাঁকোয়াটা যদি ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের খুবই ভালো হয়। অতি শীঘ্র যেন আমাদের এটা ব্রিজ একটা নির্মাণের আশ্বাস করতে। উপজেলা প্রশাসন বলছে দেওনাই নদীতে বাঁশের সাঁকোর জায়গায় পাকা সেতু নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, ডিপিপি এখনো অনুমোদন হয়নি। তো সেটা ডিপিপি অনুমোদন হলে আমরা সেটা তখন বাস্তবায়নের কার্যক্রম শুরু করব। সাঁকোটি প্রতিদিন অন্তত 10 গ্রামের মানুষ ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার সঙ্গে গোপালগঞ্জের রেল যোগাযোগ চালু হয়েছে। এর মধ্য দিয়ে সূচিত হলো যোগাযোগের নতুন অধ্যায়। চালু হয়েছে সরাসরি ট্রেন সার্ভিস, অভিযাত্রী কমিউটার। সড়কপথের ভোগান্তি আর বাড়তি খরচের বিপরীতে মাত্র 145 টাকায় ঢাকায় যাতায়াতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে একই দিনে যাতায়াত নিষিদ্ধ করতে সময়সূচি পুনর্বিন্যাসের দাবিও রয়েছে যাত্রী সাধারণের। জয়ন্ত শিরালের রিপোর্টে ছবি তুলেছেন এইচ এম মানিক।
এক নতুন অধ্যায়। উচ্ছ্বসিত যাত্রীরা গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে অপেক্ষায়। রাজধানীর সঙ্গে যুক্ত হলো ট্রেন। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব এলেও ঢাকায় পৌঁছাতে নির্ভর করতে হতো যাত্রীবাহী বাসের উপর। সেই অপেক্ষার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে ঘুরল অভিযাত্রী কমিউটারের চাকা। সোমবার রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যায় গোপালগঞ্জে পৌঁছায়। ট্রেনে ছিলেন জেলার 3টি আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডাক্তার KM বাবর ও SM জিলানি। স্টেশনে নেমে সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তারা। শুধু যাত্রী পরিবহনই নয়, গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা বাগেরহাট ও পিরোজপুরের উৎপাদিত কৃষিপণ্য কম খরচে ঢাকার বাজারে পৌঁছাতেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমরা গোপালগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। তবে আমরা এর উন্নত সার্ভিস এবং সময়ের পরিবর্তন অনুযায়ী আমরা আরো ভালো ট্রেন এবং ভালো সময় চাই। গ্রেট অনুভূতি আমাদের জন্য, কারণ আমাদের একটা সবসময় ড্রিম ছিল একটা ট্রেন আমরা পাবো। আরো একটা নতুন ট্রেন গোপালগঞ্জে যুক্ত করুক, যাতে গোপালগঞ্জ থেকে ভোরবেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সন্ধ্যার পর কর্মজীবী মানুষরা যাতে বাড়ি ফিরতে পারে। ডিসেম্বর মাসের মধ্যে রেল সেবাকে আরো আধুনিকরণের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন এসি বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে। শনিবার ব্যতীত প্রতিদিন বেলা 3:30টায় কমলাপুর থেকে এবং সন্ধ্যা 7:15 গোপালগঞ্জ থেকে রাজধানীর উদ্দেশ্যে ছাড়বে ট্রেন। নতুন রেলপথ নির্মাণের পর 2018 সালে শুরু হয় গোপালগঞ্জ রাজশাহী রুটে ট্রেন চলাচল। দীর্ঘ অপেক্ষা শেষে এবার রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। দ্রুতই বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার মান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় 4 দফা দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধের মতো পদক্ষেপ থেকে সরে এসেছেন তারা। এর আগে রোববার বিকেলে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। ওই ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক সহ মোট 4 দাবিতে সোমবার রাত 7:30 থেকে 9:30 পর্যন্ত বরিশাল পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন পরিচালকরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে সড়ক অবরোধ ছেড়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থী প্রতিনিধিরা জানিয়েছেন তাদের দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলন এককভাবে বাংলা বিভাগের আন্দোলন নয়, এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা জোরালোভাবে প্রমাণ করেছে। আমরা যখন এই দাবিগুলোকে বাস্তবায়ন করতে পারবো তখনই আমি মনে করবো যে আমাদের এই আন্দোলনটা সফল হয়েছে। আমার আন্দোলন এখানেই শেষ হচ্ছে বিষয়টা এমন নয়, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। তার পরিবার সাথে আলাপ করছি, ওই আমাদের যে ইয়াসিন আরাফাত ওর আব্বার সাথে আমার আলাপ হয়েছে। তারা আসলে সবাইকে বলছে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন। ওনারা ওই রকমের কিছু এক্সপেক্ট করেন না, বাট বিশ্ববিদ্যালয় পরিবার ওনাদের পাশে দাঁড়াবে, এটা আমরা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি। ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরে বোয়ালবাড়ী উপজেলার চুকিনগড় গ্রামে পেঁয়াজের খোসা পরিষ্কার করতে উঠানে ফ্যানের সংযোগ দেওয়া হয়। এ সময় বৈদ্যুতিক মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ফরদিন নামে 2 বছর বয়সী এক শিশুর। নিহত শিশু ফরদিনের বাবা সৌদি প্রবাসী। ভোলায় ভূমি সহকারী কর্মকর্তা মুশফিকুর রহমানের বিরুদ্ধে নিজের ও পরিবারের সদস্যদের নামে সরকারি খাসজমি বন্দোবস্ত নেয়া, জালিয়াতির মাধ্যমে ভিপি জমির নামজারি করা ও অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। খাসজমি বিক্রি বা হস্তান্তর আইন না থাকলেও স্ট্যাম্পের মাধ্যমে বিক্রিও করেছেন তিনি। এসব অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। ঝামেলা করে বারবার, আবার এলাকার কিছু গুন্ডা ফান্ডা আছে। আমার হুমকি আমার বাড়ি আমার দিয়ে দিব। এদের জমি কেন নেন? জমি ভূমিহীন। আমাদের হয়তো ভুলভ্রান্তি হইতেই পারে।
ভোলার চরপেশন উপজেলার চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা ৩৯৪ খতিয়ানের জমির মালিক স্থানীয় কৃষক মোহাম্মদ সিরাজ। চরমানিকা ইউনিয়নের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান ওরফে মুশফিক তহসিলদার নীতিমালা অমান্য করে ২০০৪ সালে একই খতিয়ানে তার ছেলে মাহফুজুর রহমানের নামে ১.৫ একর খাস জমি বন্দোবস্ত নেন। ৫ বছরের ছেলে মাহফুজকে বিবাহিত দেখিয়ে জাল জালিয়াতির মাধ্যমে জমি হাতিয়ে নেয়ার অভিযোগ মুশফিকের বিরুদ্ধে। ২০১৮ সালে জমির প্রকৃত মালিক মোহাম্মদ সিরাজকে উচ্ছেদ করে গড়ে তোলেন দুটি পাকা ঘর। পার্শ্ববর্তী মোজাম্মেল ও হানিফ বয়াতির পরিবারের কাছে স্টাম্পের মাধ্যমে বিক্রি করেন একই খতিয়ানের ৪৪% জমি। জমি বন্দোবস্ত নেয়া ও বিক্রি সবই ছিল অবৈধ। উনি বেশি ক্ষমতার মালিক, আরো সরকারি চাকরি করে, উনি জেনে ভাগ পায় হয়নি বন্দোবস্ত বিল্ডিং করছে, ঘর করছে, আমার উন্নপথ করে, আমার দূরে আমার বাড়ির জায়গা দখল করে, আর আমার হুমকি হামকি আমার বাড়িতে আমার ঘিরে দিব। হ্যাঁ, ছেলের নামে নিয়ে সে আমার কাছে বিক্রি করছে 4.5 ঘন্টা। আমরা যাই দুর্বল পারি না। ওরা না রাখলে তাদেরকে থাকতে দেবে না, তারাই দিবে এখান থেকে। এভাবে তো আর তারা নিরুপায় হয়ে নিছে। নেতারা আছে, নেতারা বলছে যে এটা কিনে লইতে হবে, জোর জব্বরে আমাদের হাতে এগুলা কিনেছে। আমাদের থেকে টাকা ছিল না, ধরেন যাই জিনিস বেচছে কিনা, হ্যাঁ বাপের বাড়ির সম্পদ বেচছে, হ্যাঁ এই জায়গাটা রাখা হয়েছে। ৪ দশক আগে চর কচ্ছপিয়ার অর্ধশতাধিক দরিদ্র পরিবারের বসবাসের জন্য জমি কিনে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে বাংলাদেশ চার্জ সমাজ উন্নয়ন কার্যক্রম নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থার জমির মধ্যে ছেলের নামে নেয়া বন্দোবস্তের জমি দাবি করে আশ্রিতদের উচ্ছেদে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে চাপ প্রয়োগ করেন মুশফিকুর। স্থানীয়দের অভিযোগ, মুশফিকুর রহমান তার স্কুল শিক্ষক বাবা, ছেলে, ভগ্নিপতি, নিজের ও নিকট আত্মীয়দের নামে বেনামে ২০টি খাস জমি বন্দোবস্ত নিয়েছেন। ৬টি বন্দোবস্ত মোকদ্দমার কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় দক্ষিণ আইচা মৌজার এসএ ৭১৭ ও চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা ৩৯৮ খতিয়ানের জমি মুশফিক তার নিজের নামে বন্দোবস্ত নেন। শিক্ষক পিতা মফিজুর রহমানকে ভূমিহীন দেখিয়ে চর কচ্ছপিয়া মৌজার দিয়ারা ৩৯৭ নং খতিয়ান, ছেলে রিমনের নামে ৩৯৫ খতিয়ানে এবং ভগ্নিপতি আবুল কাশেমের নামে ৩৯৩ নং খতিয়ানে মোট ৯ একর জমি বন্দোবস্ত নেন। বন্দোবস্তকৃত জমি হস্তান্তর বা বিক্রি নিষিদ্ধ থাকায় সাব কবলার পরিবর্তে স্টাম্পের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। বন্দোবস্তি কার্ডে কথা আছে যে কেউ জমি নেবেন না, যদি নেন তার জমি তাদেরকে নোটারি দেবেন। আপনি জমি তাদের নোটারি দিয়ে দেন, এরা তো ভূমিহীন, এরা জমি 84 সালে বসা, আপনি জমি 2000-এর পরে নিলেন, এদের জমিন কেন নেন? জমিন ভূমিহীনের। তহসিলদার বলে আর মুশফিক তার নাম, এখানে আরো বিভিন্ন জায়গায় তার জমিন আছে। তো এই জমিটা আমলিক সরকার আমলে সে জোরপূর্বকভাবে যে ঘরটা তোলা হয়েছে। খাস জমি হাতিয়ে নেয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি মুশফিক তহসিলদার। একই উপজেলার নুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন সরকারি ক তফসিলভুক্ত ভিপি জমি মৃত ব্যক্তি সহ নিজের লোকজনের নামে নামজারি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জালিয়াতির কারণে ২০২৪ সালে প্রায় ২৭ একর জমির ৮টি নামজারি বাতিল করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। খরচপাতি নিচ্ছে, এই খরচপাতি আমার টাকা পয়সা নষ্ট হয়েছে। ভূমি অফিসের যে হানিফের ছেলে আবু সাইদ, উনি এই মুশফিক স্যারের রুমে থাকতো, ভূমির চাকরি করে, এই বলিয়া সে আমাদের কাছ থেকে বলছে আমরা করিয়া দিমু, এই কথা কয়ে আমাদের কাছে টাকা ঢুকে নিছে। হেরা যেন জাল জালিয়াতি করছে, এটা কি আমার কাছে কইছে? তবে এত প্রমাণ থাকার পরেও নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত মুশফিকের। আমার জমি নাই, আমি জমি এরকম তো বলতেই পারি। আমাদের হয়তো ভুলভ্রান্তি হইতেই পারে, ভুলভ্রান্তি তো আবার এটা সংশোধন করার ক্ষমতাও সারেগো আছে। আর এসব অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রথমত, কেউ যদি ভুল তথ্য দিয়ে বন্দোবস্ত নিয়ে থাকে, সেটা শুধু সরকারি অফিসার বা সরকারি কর্মকর্তা কর্মচারী না, বাহিরের কেউ যদি নিয়ে থাকে, এরকম কোনো অভিযোগ পেলে সেটা আমরা তদন্ত সাপেক্ষে উপজেলা কমিটি এবং জেলা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়ার, বাতিল সহ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অবশ্যই এটা গুরুতর অন্যায়, কারণ একজন সরকারি কর্মচারী তিনি নিজেকে ভূমিহীন বলতে পারবেন না। নীতিমালা বিরোধী তদন্তের ব্যবস্থা গ্রহণ করব এবং তদন্তের
প্রমাণিত হলে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভোলা পৌর ভূমি অফিসে কর্মরত মুশফিকুর রহমান 2004 সালে চরফেশনের চরমানিকা ইউনিয়ন ভূমি অফিসে চাকরিকালীন জমি বন্দোবস্ত নেন এবং 2024 সালে নুরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে চাকরিকালীন জালিয়াতির মাধ্যমে ভিপি জমি নামজারি করান। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কাজ শেষ হয়েছে মাত্র 2 বছর আগে, অথচ এরই মধ্যে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের প্রায় 14 কিলোমিটার তীর রক্ষা বাঁধের শতাধিকের বেশি স্থানে দেখা দিয়েছে ধস। স্থানীয়দের অভিযোগ, মাটির বদলে বালু ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতিবৃষ্টির কারণেই তৈরি হয়েছে এমন অবস্থা। সোহেল রানার তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রতিদিনই ধসে পড়ছে ব্রহ্মপুত্র নদের সুরক্ষা বাঁধ। দীর্ঘ বাঁধে কাজের মান যে কতটা নিম্নমানের ছিল তা প্রমাণ করতে সময় লাগেনি 2 বছরও। নদীর ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি আর যোগাযোগের সড়ক রক্ষায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণ শেষ হওয়ার 2 বছর না ঘুরতেই সেই বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ধস। কোথাও বড় বড় গর্ত, কোথাও মাটি দেবে সৃষ্টি হয়েছে গভীর খাদ। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে প্রয়োজনীয় মাটির পরিবর্তে বেশিরভাগ স্থানে বালু ব্যবহার করা হয়েছে। কামারজান থেকে শুরু করিয়া বেলকা পর্যন্ত এখন সম্পূর্ণ রাস্তায় একদম ধসে গেছে। রাত্রে অন্ধকারে অনেক লোক, বয়স্ক লোক মনে করেন খালি খননে পড়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না। নদীর থেকে ড্রেজার দিয়ে বালু তুলিয়ে কিছু মাটি দিয়ে সলপ দিয়ে চলে গেছে ওরা। বালু দিয়ে করার কারণে ভাঙতেছে, মাটি এখানে নাই, 1 ফিট মাটিও নেই, শুধু বালু খালি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, অতি বৃষ্টির কারণে বাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার কারণে মাটির প্রাপ্যতা কম হওয়ায় সবগুলো জায়গায় যে গতিতে কাজ করার কথা সেই গতিতে কাজ করা যাচ্ছে না। তবে আমরা কাজ শুরু করেছি, পর্যায়ক্রমে সবগুলো রেইন কাটি মেরামত করা হবে। 2023-24 অর্থ বছরে নদী তীররক্ষা বাঁধটি 13 কোটি 99 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। মেজবা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। ফরিদপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত 1 সপ্তাহে বিলীন হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা। 10টি বসতবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিতে রয়েছে অর্ধ শতাধিক বসতবাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির, কবরস্থান সহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর উত্তাল ঢেউয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন রেপা বেগম। গত 10 বছরে 5 বার আড়িয়াল খাঁ তার বসত বাড়ি গ্রাস করেছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু বাঁচাতে রোববার রাতেও সরাতে হয়েছে নিজের ঘরটি। অন্যের জমিতে মালামাল ফেলে রেখে দিশে হারা তিনি। পিছনে নদী, সামনে নদী, আমাকে তো জায়গা নাই, বাড়ি করার মতো জায়গা নাই, থাকবো কি খাবো, জায়গাই নাই, আমাকে থাকার জায়গা নেই। পরের ব্যক্তি নিয়ে রাখছে, বস্তা ফেলায় বাঁধ দেয়, তাহলে আমি তো গেছি, আর যারা আছে তারা থাকতে পারবো। শুধু রেবা বেগমই নন, ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের আফসার মুন্সির কান্দি গ্রামের এমন চিত্র এখন প্রায় প্রতিটি বাড়িতেই। কেউ বা সরাচ্ছেন বসত বাড়ি, কেউ বা কাটছেন গাছ। নদীর আগ্রাসী থাবায় গত 1 সপ্তাহে বিলীন হয়েছে অন্তত অর্ধ কিলোমিটার এলাকা। অস্তিত্ব সংকটে বসত বাড়ি আর পূর্বপুরুষের স্মৃতি। ছোট থেকে দেখতেছে আমাদের নদী ভাঙতেছে, আমরা আর পারতেছি না। বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে যেতেছিল, পরে মানুষজন মাইকিং করে আমরা ডাকছি, ডাকাই দেখেন আমাদের মাথা মুথা কাইতে গেছে, রাত্রে ঘর দুয়ার ভাঙিয়ে নিয়ে গেছে, এখনো সম্পূর্ণ পারি নাই। নদীর পাশে আমাদের বাড়ি। তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধ শতাধিক বসত বাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ নানা সামাজিক প্রতিষ্ঠান। একটু চোখের পলক পড়লেই যেন ধসে পড়ছে ভিটে মাটি। তাই নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের অসহায় মানুষগুলোর। সোমবার দুপুরে বসতভিটা রক্ষা ও ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদীপাড়ের বাসিন্দা ও শিক্ষার্থীরা। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জনপ্রতিনিধিরও। বসবাস করার জন্য যতটুকু জায়গা তাদের আছে
সেই জায়গাটুকু যদি এখন নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে মানুষের বসবাসের কোনো উপযুক্ত কোনো জায়গা থাকবে না। স্কুলটি যদি না থাকে তাহলে আমাদের ঠিকভাবে বিদ্যা দান করতে অনেক অসুবিধা হবে। আমাদের স্কুলটা যেন না ভাঙে, আর আমরা স্কুলের অনেক ছিটি জমে আছে, আর ভাঙলে আমরা একসাথে আর হতে পারবো না। বাদ করলে স্কুলটা বাঁচবে এবং আমরা সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবো। 5-6 বার নদী ভাঙা হয়েছে, এবারও ভাঙতেছে। এবার আমাদের জায়গা কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। স্থায়ী বাঁধের ব্যবস্থা সুব্যবস্থা করা না হয় তা এগুলি অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ না ফেলাই দেন তাহলে আমাদের এই গ্রামটা বিলীন হয়ে যাবে এবং এই লোকগুলো যাওয়ার মতন কোথাও জায়গা নাই, তারা এই নদীর বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আড়িয়াল খাঁ নদের ডানো বাম তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে সমীক্ষা সম্পন্ন হয়েছে। অনুমতি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন প্রবণ অংশগুলোকে অ্যাড্রেস করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্যাররা এই বিষয়ে অবগত। স্যারদের অনুমতি পেলে আমরা ওইখানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগের মাধ্যমে কাজ শুরু করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগের মাধ্যমে ভাঙনটা প্রতিহত করার চেষ্টা করবে। পাশাপাশি ওখানে যে স্থায়ী বাঁধের যে প্রকল্পটি রয়েছে সেটিও তারা দ্রুত সম্পন্ন করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে। সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নে 1 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহত রয়েছে ভাঙন। প্রায় 16,000 মানুষের বসবাস নদী পাড়ের এই ইউনিয়নটিতে। সময় সংবাদ, ফরিদপুর। নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য শিকার। ভোর হতেই জেলেদের আহরিত মাছ আনা হচ্ছে বিএফডিসি ঘাটে। সেই খবর জানতে রাঙামাটির ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 105 দিন পর চিরচেনা রূপে ফিরেছে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদে যে মাছ আছে, মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা মাছের পোনা স্বাভাবিক বৃদ্ধির কারণে আসলে মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল, অর্থাৎ 10 আগস্ট মধ্যরাতে। 10 আগস্ট মধ্যরাত থেকে আসলে কাপ্তাই হ্রদে জেলেরা মাছ ধরতে নেমেছে এবং সেই মাছ বোটে করে রাঙামাটির যে সবচেয়ে বড় অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট অর্থাৎ ফিশারি ঘাটে, সেখানে সেই মাছ আনা হয়েছে। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি। আজকে যে মাছ অবতরণ হয়েছে তার মধ্যে কাচকি এবং চাপিলার সংখ্যাই বেশি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন আসলে কাপ্তাই হ্রদ 5 দিন বন্ধ ছিল, অর্থাৎ স্বাভাবিক নিয়মে 90 দিন বন্ধ থাকে, সেই জায়গায় বাড়তি 10 দিন 15 দিন বন্ধ থাকার পরও মাছের আসলে স্বাভাবিক বৃদ্ধি। তারা বলছেন যে মাছের আকারটি ছোট, এজন্য কিছুটা হতাশ। তবে তারা বলতে চাচ্ছেন যে যেহেতু আজকেই প্রথম দিন, আসলে এর অবস্থাতে তারা এটা নির্ধারণ করতে চাচ্ছেন না যে হয়তো এখনো প্রচুর বোট আসা বাকি আছে। বিভিন্ন এলাকায় যে মাছ আহরণ করা হচ্ছে এগুলো এখানে আনা হবে এবং তারপরে আসলে তারা অন্তত 1 সপ্তাহ সময় দিতে চাচ্ছেন, যে 7 দিন পরে তারা বুঝতে পারবেন যে মাছের আকারটা আসলে কি হচ্ছে। আর আজকে প্রথম দিন হিসেবে আসলে আমরা পল্টনে বা এই অবতরণ কেন্দ্রে কাপ জাতীয় মাছের কোনো মাছ অবতরণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলো এসছে তার মধ্যে সেগুলো হলো যে চাপিলা এবং কাচকি মাছ। এখানে একটি বিষয়টা জানিয়ে রাখি যে শুধুমাত্র বিএফডিসির এই ঘাটই নয়, রাঙামাটি এরকম আরো 4টি ঘাটে মাছ অবতরণ করা হয়, যার মধ্যে রয়েছে কাপ্তাই, রাঙামাটি সদর, তার বাগাইছড়ি এবং আমাদের খাগড়াছড়ি জেলার যে মহলছড়িতেও কাপ্তাই হ্রদের মাছ অবতরণ করা হয়। আমরা যদি একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হলো যে গত বছর প্রথম দিনে যে মাছ অবতরণ হয়েছিল সেটার পরিমাণ ছিল 125 মেট্রিক টন, যেটা আসলে কাপ্তাই লেকের রেকর্ড বলছিল। এবং আমরা এখানকার বিএফডিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে মাছের যে নমুনা তারা এখনো পর্যন্ত দেখছেন সকালে, তারা বলছেন যে হয়তো গত বছরের যে রেকর্ড ছিল 125 মেট্রিক টন সেটিও ছাড়িয়ে যেতে পারে। কারণ এখনো যে পল্টনে জায়গা না থাকার কারণে, জায়গা সংকুলন না হবার কারণে প্রচুর মাছ এখনো বোটে অপেক্ষা করছে এবং এখনো বোট আসছে। তো তারা আমাদেরকে এই বিষয়টি
বলছেন এবং বলছেন বিএফডিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা গত বছর যে রেভিনিউ অর্জন করেছিল 22 কোটি 7 লাখ টাকা, এইবার সেই পল্টনে তাদের যে রাজস্ব আছে সেটি আরও অধিকতর রাজস্ব আদায় করতে পারবেন, এই ধরনের একটি লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন তাদের যে মাছ আহরণ হচ্ছে তাতে হয়তো তারা ভালো ব্যবসা করতে পারবেন এবং শ্রমিকরা বলছে যে তাদের যে দীর্ঘদিনের কর্মবিরতি ছিল সেটির আজকে অবসান হবে এবং এই উচ্চ মূল্যের বাজারে তারা আপনার সুন্দর জীবনযাপন করতে পারবে। তো রাঙামাটি কাপ্তাই রেখে যে মৎস্য অবতরণ শুরু হয়েছে এটা হলো তার সর্বশেষ। যুক্ত ছিলাম রাঙামাটিতে। 500 বিঘার বেশি জমি 8 বছরে জলাবদ্ধ। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে আবাদ হচ্ছে না আমন ধান, যার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে বার্ষিক 2 কোটি টাকা। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। তবে প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, তার মধ্যে জন্ম নিয়েছে অনেক আগাছা ও কচুরিপানা। দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের 5টি গ্রামের ধান চাষের প্রায় সব জমিতেই এখন জলজট। স্থানীয়রা বলছেন অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় 500 বিঘার বেশি জমিতে প্রায় 8 বছর ধরে হচ্ছে না আমন আবাদ। শুধু আমন নয়, বড় মৌসুমে যেটুকু জমিতে ধান চাষ হয় সেই ফসল ঘরে তুলতেও বেশ বিপাকে পড়তে হয় পানির জন্য। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। এগুলা দীর্ঘকাল থেকে মনে করেন যে আমরা দেখতেছি যে 2, 4, 5 বছর থেকে এগুলা পানির তলেই পড়ে আছে। এই পর্যন্ত জঙ্গল হয়ে আছে, সারা বাড়ি ভুঁই টুই গাড়া শেষ আর হিটি এলাকা এক কোমর পানি। এলাকাটার সমস্যা যে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় কেউ বাড়িতে থাকতে পারি না। পানি বের হওয়ার একটা রাস্তা করে দেখ, এখানটা আমরা যাতে শুকনো জায়গায় হাঁটতে পারি বাচ্চা নিয়ে। এটা আমরা যে কিভাবে আছি আর কিভাবে চলবো এটার কোনো দেখার কোনো লোক আসে না। জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ কৃষি বিভাগের, আর প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলী তারা এটি যদি দ্রুত পদক্ষেপ নেয় এবং এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমন মৌসুমের এখনও আমাদের সময় আছে, তাহলে আমরা আমনটাকে নির্বিঘ্ন করতে পারি। উপজেলা থেকে চেষ্টা করবো ওখানে প্রকল্প নিয়ে ওখানে একটু বড় পাকা ড্রেন করে দিতে, যেন ওই বিশাল অংশটুকু যেন জলবদ্ধতাটুকু কেটে যায়। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে না পারায় ওই এলাকায় প্রতি বছর ক্ষতি হচ্ছে 2 কোটি টাকার বেশি। সময় সংবাদ, দিনাজপুর। লালমনিরহাটে বেড়েছে বিষমুক্ত সবজির দাম। বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজি বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি হাট, সেই হাটের কাঁচামালের যে আড়ত রয়েছে সেখানে রয়েছি। এখানকার যে কৃষকরা রয়েছে তারা ফজরের সালাত আদায় করে কিন্তু মাঠ থেকে টাটকা যে সবজি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা বাজারে আসছেন মুনাফা লাভের আশায়। একটু বলে রাখি যে এই বাজারের একটু বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেশি একদম কীটনাশক মুক্ত জৈব সারের সবজিগুলো এখানে বেশি ওঠে, যার কারণে দেখা যায় যে আশেপাশের জেলা থেকেও পাইকাররা এখানে আসেন এবং এখানকার সবজির যে চাহিদা তারা এসে কিন্তু সেই সবজিগুলো নিয়ে বিভিন্ন জেলায় সেই সবজিগুলো বিক্রয় করেন। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার যে সবজি সেই সবজিগুলো জৈব সার দিয়ে সবজিগুলো উৎপাদন করা হয়, এমনটি বলছিলেন এখানকার যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে তেমনটা জানিয়েছিলেন। আমরা এখানকার আজকের কাঁচা বাজারের যে দরদাম সেটি যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে কাঁচামরিচ 120 টাকা কেজি ধরে যাচ্ছে, পেঁয়াজ 42 টাকা গতকালকেও ছিল, আজকেও 42 টাকা যাচ্ছে, পটল 50 থেকে 45 থেকে 50 এরকম যাচ্ছে, আলু 18 টাকা যাচ্ছে, বেগুন 60 টাকা এবং
এবং এখানে আমি যদি দেখি যে মিষ্টি কুমড়ার কেজি রয়েছে 35 টাকা পাইকারি, এবং কাঁকরোল রয়েছে 50 টাকা, পেঁয়াজ যেটি রয়েছে সেটির পেঁপে যেটি রয়েছে সেই পেঁপের জৈব সারযুক্ত যে পেঁপে সেটির দাম হচ্ছে কেজি প্রতি 10 টাকা। এবং এখানে ধনে পাতার যে কেজি আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে 120 টাকা এখানে আজকে বাজার দর চলছে। এখানে আসার পরে এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কৃষকরা যেমনটা জানিয়েছেন যে কীটনাশক মুক্ত সবজি আবাদ করতে তাদের যে পরিমাণ শ্রম এবং অর্থ ব্যয় হয় সেই পরিমাণ টাকা কিন্তু তারা পাইকারদের কাছে পাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে সরকার যেন এই বিষয়ে একটু বিশেষ নজর কৃষকদের প্রতি দেয়, কারণ কীটনাশক মুক্ত সবজি আবাদ করতে তাদের অনেক শ্রম এবং অর্থ ব্যয় হয়, এবং এই সবজিকে অনেক যত্ন করে তাদের ফলাতে হয় বলে তারা আমাদেরকে তেমনটাই বলছেন। আমরা এখানে আসার পরে দেখছি যে আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ভিড় কিন্তু এখানে বেড়েই চলছে। এটি কিন্তু চলমান থাকবে সকাল 10টা পর্যন্ত, এবং তারা এখান থেকে পাইকারি দামে সবজি কেনার পরে তারা খুচরা বিক্রয়ের জন্য তাদের দোকানে সেই সবজিগুলো নিয়ে যাবেন। এখানে আসার পরে আমরা আরও একটি বিষয় যেটি দেখলাম যে এখানে সব ধরনের সবজি কিন্তু এখানে মজুদ রয়েছে, এবং আস্তে আস্তে পিকআপ এবং অটো যেভাবে পাচ্ছেন তাদের আবাদকৃত সবজিগুলো কিন্তু তারা নিয়ে এই বড় বাড়ির পাইকারি যে আড়ত রয়েছে সেখানে তারা আসছেন, এবং ভালো দামের আশায় তারা কিন্তু এখানে তাদের সবজি বিক্রয় করতে আসছেন। আমরা এখানে আসা ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এখানকার সবজি তারা কিনতে আসেন তার একটি বিশেষ কারণ হচ্ছে যে কীটনাশক মুক্ত সবজি এই বাজারে খুব বেশি পাওয়া যায়। এই জন্যই তারা বিভিন্ন জেলা থেকে এই বাজারে এসে কীটনাশক মুক্ত সবজি নিয়ে সচেতন যে নাগরিক রয়েছেন দেশের, যারা কীটনাশক মুক্ত সবজি খেতে চান তাদের দোরগোড়ায় এই সবজিগুলো পৌঁছায় দিতে চান। তো এই ছিল লালমনিরহাটের বড়বাড়ি হাট পাইকারি কাঁচা বাজার থেকে সবশেষ খবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে। ঝিনাইদহে ১৫০০ কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়। কৃষকদের খরিফ ২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার, ১ কেজি পেঁয়াজের বীজ, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন রোল দেওয়া হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সোমবার ঈদগাহ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোচনা সভায় অংশ নেন তিনি। সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কৃষকের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষি বান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে। মেলা চলবে ১২ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রাজধানী বোগোদা সহ দেশটির বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন। এর মধ্যে কালি শহরে ধসে পড়েছে অন্তত ২৬টি ভবন। ভেতরে আটকা পড়েছেন অনেকে। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শান্ত সকালে হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। মুহূর্তেই পাল্টে যায় সবকিছু। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা৩৪ ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি শহর। এখানে অসংখ্য ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়াদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ভূমিকম্পের ভয়াবহ সে মুহূর্তের কথা স্মরণ করেন অনেকে। গুগল অ্যালার্ট পাওয়ার পর ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কেউ, তবে সবাই তা করতে পারেননি। এর আগে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শাফিনা সুলতানা, সময় সংবাদ।
লাতিন আমেরিকায় একের পর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন লাখো মানুষ। ধ্বংস হয়েছে শহর, জনপদ। কোথাও ভূমিকম্পের পর নেমেছে প্রাণঘাতী ভূমিধস, আঘাত এনেছে সুনামিও। হাইতি থেকে পেরু, ইকুয়েডর থেকে চিলি, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী 10 ভূমিকম্পের তালিকায় রয়েছে এসব দেশ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থামার পরও থামে না মানুষের দুর্ভোগ। ধ্বংসস্তূপের নিচে স্বজনের খোঁজ, কান্না আর বেঁচে থাকার আকুতি। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এমন দৃশ্য দেখা গেছে বারবার। শক্তিশালী ভূমিকম্পের পাশাপাশি দুর্বল অবকাঠামো ও ঘনবসতিও বাড়িয়েছে প্রাণহানি। লাতিন আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে 2010 সালে। 7 মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান 3,16,000 মানুষ। রাজধানী পোর্ট অফ প্রিন্সের ঘনবসতি, দুর্বল ভবন আর সীমিত উদ্ধার ব্যবস্থা বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। এর পরের অবস্থান 1868 সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পের 7.7 মাত্রার ধারাবাহিক কম্পনে প্রাণ হারান প্রায় 70,000 মানুষ। আর 1970 সালে পেরুর 7.9 মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় প্রায় 67,000 মানুষের। সেই ভূমিকম্পের পর হিমবাহ ও শিলার বিশাল ধস চাপা দেয় ইউঙ্গাই সহ কয়েকটি জনপদ। তালিকায় রয়েছে 1797 সালের ইকুয়েডর, 1939 সালের চিলি, 1812 সালের ভেনেজুয়েলা এবং 1868 সালের আরিকা ভূমিকম্প। এসব দুর্যোগে প্রাণ হারান হাজার হাজার মানুষ। আরিকা ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে প্রশান্ত মহাসাগরের বহু দূরের এলাকাতেও। 1976 সালের গুয়াতেমালা ভূমিকম্পে নিহত হন প্রায় 23,000 মানুষ। এছাড়া 1797 সালের ভেনেজুয়েলা ও 1861 সালের আর্জেন্টিনা ভূমিকম্পেও প্রাণ হারান হাজারো মানুষ। ইতিহাসের এই দুর্যোগগুলো দেখিয়ে দেয় ভূমিকম্পের মাত্রার পাশাপাশি দুর্বল অবকাঠামো, ঘনবসতি ও অপর্যাপ্ত উদ্ধার ব্যবস্থায় বাড়িয়ে দিতে পারে প্রাণহানির সংখ্যা। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বজুড়ে একের পর এক চরম আবহাওয়া, বাড়ছে জলবায়ু ঝুঁকি। ইংল্যান্ডে ভয়াবহ খরা, চীনে শক্তিশালী টাইফুনের তাণ্ডব। অন্যদিকে রেকর্ড উষ্ণ সমুদ্র আর তাপপ্রবাহে পড়ছে ইউরোপ। চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় এবার নতুন কৌশল খুঁজছে নিউ ইয়র্কও। জুলাইয়ে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও পৌঁছেছে রেকর্ড 20.96 ডিগ্রি সেলসিয়াসে। সবকিছু মিলিয়ে বাড়ছে চরম আবহাওয়ার প্রবণতা। কোথাও তীব্র খরা, কোথাও ভয়াবহ বন্যা, ঝড়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে যেন বদলে যাচ্ছে আবহাওয়ার চেনা চিত্র। ইংল্যান্ডের প্রায় 71% এলাকা এখন খরার কবলে। দীর্ঘ অনাবৃষ্টি ও তাপপ্রবাহে সংকটে পড়েছে কৃষি, পানি সরবরাহ ও বন্যপ্রাণী। পানি ব্যবহারে বিধিনিষেধের আওতায় রয়েছে প্রায় 2,70,00,000 মানুষ। ইউরোপের অন্য দেশগুলোর অবস্থাও খুব একটা স্বস্তির নয়। কোপার্নিকাসের হিসেবে পশ্চিম ইউরোপে জুন জুলাই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়। তীব্র গরম ও শুষ্কতায় কমেছে নদীর পানি প্রবাহ, বেড়েছে দাবানলের ঝুঁকি। ফ্রান্স, স্পেন, জার্মানির কিছু অংশ ও ব্রিটেনেও ছিল অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা। বিশেষজ্ঞরা বলছেন, একই আবহাওয়ার ব্যবস্থার প্রভাবে একদিকে অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়, অন্যদিকে তীব্র গরম তৈরি হতে পারে। আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে শক্তিশালী ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। জুলাই বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড 20.96 ডিগ্রি সেলসিয়াসে। প্রশান্ত মহাসাগরে বাড়ছে এল নিনোর প্রভাব। জলবায়ুর এই পরিবর্তিত বাস্তবতায় মানিয়ে নিতে নতুন সমাধান খুঁজছে শহরগুলো। নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনের অতিরিক্ত তাপ ধরে তা শীতকালে ভবন গরম করার কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। সফল হলে কমতে পারে স্টেশনের তাপমাত্রা ও জ্বালানি খরচ। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপ থেকে এশিয়া, বিশ্বের বিভিন্ন দেশের ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আগুনের ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষ। স্পেনের কাস্তেলিওনে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে পুড়েছে 810 হেক্টরের বেশি এলাকা। আর ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়ে গেলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে রাতের আকাশ রাঙিয়ে উঠেছে আগুনের লেলিহান শিখায়। মধ্যরাতের পর হাইওয়ে 97 ধরে যাওয়ার সময় এক গাড়ি চালকের ক্যামেরায় ধরা পড়ে আগুনের ভয়াবহ দৃশ্য। বোস্টন বার এলাকাতেও গাছপালার ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দাবানলের কারণে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা।
পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল থেকে পালানোর সময় সামারল্যান্ডের কাছে ৮০ বছর বয়সী এক নারী মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন হাজারো দমকল কর্মী। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। একই সময় স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তেলিয়ন প্রদেশেও দাবানল নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা। তিরিক শহরের কাছে ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে ৮১০ হেক্টরের বেশি বনভূমি। আগুনের ঝুঁকি থেকে কাতি শহরের প্রায় ৭০০ বাসিন্দাকে রোববার নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগেই কাস্তেলিয়নে আরেকটি বড় দাবানলে প্রায় ১০,০০০ হেক্টর এলাকা পুড়ে যায়। ইউরোপে বাড়তে থাকা দাবানলের ঝুঁকি মোকাবিলায় মাঠে নেমেছে একাধিক দেশের দমকল বাহিনী। সোমবার স্পেনের কাতালোনিয়ায় স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে কাজ করেছেন ২০ জনের বেশি ডাচ ফায়ার ফাইটার। বনাঞ্চলের অতিরিক্ত গাছপালা সরিয়ে ফায়ার ব্রেক তৈরি করছেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ইউরোপেও দাবানলের প্রকোপ বাড়ায় আগুন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কৌশল শিখতেই এই যৌথ কার্যক্রম। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে ৫৫০ হেক্টর এলাকা পুড়িয়ে দেয়া দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও দুটি স্থানে আগুনের উৎস থেকে ধোঁয়া দেখা যাওয়ায় নজরদারি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুনের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় এই পর্যটন এলাকা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগুনের তীব্রতা ও বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। এশিয়া জুড়ে ভয়াবহ বৃষ্টি আর বন্যা তাণ্ডব। চীনে টাইফুন ডলফিনের আঘাতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ফিলিপিন্সে কোমর সমান পানিতে বন্দী হাজারো পরিবার, ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি পরিবার। ভারতে প্রবল স্রোতে মুহূর্তে ভেসে গেছে বিশাল সেতু। প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। চীনের জেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। উপকূলীয় শহর শিয়াংশানে প্লাবিত জমি থেকে পানি সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘন্টায় ১৫১ কিলোমিটার বেগের বাতাস নিয়ে জেজিয়াংয়ে আঘাত হানে বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। পরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি। সাংহাইয়ের আবাসিক এলাকা ও শহরতলি ঢুকে পড়েছে বন্যার পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ফেরি চলাচল। কয়েকটি মেট্রো লাইনেও স্থগিত করা হয়েছে পরিষেবা। অন্যদিকে ফিলিপিন্সের লুজন দ্বীপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোমর সমান পানিতে হেঁটে বা সাইকেলে চলাচল করছেন মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে ১,১০,০০০-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে ছোট ব্যবসা, ভেসে গেছে পণ্য সামগ্রী। কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় আয় হারিয়েছেন বহু মানুষ। ভারতের উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পর নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল স্রোতের ধাক্কায় চামোলির নীতি উপত্যকার একটি ধাতব সেতু মুহূর্তের মধ্যেই ভেসে গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাদা মিশ্রিত স্রোত সেতুটিতে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উপড়ে নদীর দিকে ছিটকে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের ওপর এবার অর্থনৈতিক চাপ বাড়াতে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে তেহরান। অন্তত ৬ জন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। ইরানের পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল তেহরান। এবার ট্রাম্প ইরানের কাছে চাইলেন ক্ষতিপূরণ। ট্রাম্প বলেন, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি চান ইরান এই ক্ষতিপূরণ দিক। সংঘাত নিরসনের স্থবির প্রচেষ্টায় তিনি এই নতুন দাবিটি যুক্ত করলেন। তেহরানের ক্ষতিপূরণ চাওয়ার জবাবে এই পদক্ষেপ বলে জানান তিনি। তার দাবি, এটি হরমুজ খোলার প্রক্রিয়াকে আরও জটিল
জটিল করে তুলবে। এদিকে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। সামরিক বাহিনীতে 6 জন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 6 নবনিযুক্ত সামরিক কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ নেতার এই পদগুলোতে তাদের উপর আস্থা রাখার সিদ্ধান্তটি ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। সম্প্রতি ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের 15 দফা প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রত্যাখ্যান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর জবাব তিনি তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেবেন। এদিকে এই অচলাবস্থা সত্ত্বেও শান্তি বোর্ডের কর্মকর্তারা জানান এটি পুরোপুরি কার্যকর আছে এবং কেরেম শালোমের কাছে ঘাঁটি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরোধিতা করে তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা শান্তি পরিষদ নিয়ে সর্বশেষ মতবিরোধে জড়ান এই ইসরায়েলি নেতা। ওভাল অফিসে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প এর উপযুক্ত জবাব ট্রুথ সোশ্যালে দেবেন বলে জানান। যদিও দাবি করেন তার 15 দফা প্রত্যাখ্যান করলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে। এদিকে শান্তি পরিষদ বোর্ড জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি পরিকল্পনা সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। বাস্তবায়ন এবং সরেজমিনে যাচাই বাছাইয়ের ভিত্তিতে পরিকল্পনাটি স্থিরভাবে এগোচ্ছে বলেও জানানো হয়। এর আগে এক ভাষণে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের চাপে ইসরায়েলি সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলা বন্ধ করে দিয়েছে। এদিকে সোমবার এলএসএ হন্ডুরাস স্থাপনায় ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোম এলাকায় ইসরায়েল গাজা সীমান্তের কাছে অবস্থিত এই স্থাপনাটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে রসদ সরবরাহ এবং এটি সমাবেশ কেন্দ্র হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। রাশিয়ার নিজনে কামস্ক শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 39 জন। তবে কিয়েভ জানায় তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। এদিকে কাজানে অবস্থিত উজবেক দূতাবাস ঘোষণা করেছে নিহত 13 জনের মধ্যে অন্তত 7 জন উজবেক নাগরিক ছিলেন। এর আগে রোববার রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার নিজনে কামস্ক শহরের একটি তেল শোধনাগার এটি। ইউক্রেনের হামলায় তেল শোধনাগারের উপর থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার কিয়েভ জানায় তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে এই টানেকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এ সময় শোধনাগারটিতে আগুন ধরে যায়। রুশ গণমাধ্যমও এই হামলায় অঞ্চলটির তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। যদিও রুশ তদন্তকারীরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় ও বেসামরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। হামলার পর কাজানে অবস্থিত উজবেক দূতাবাস জানায় নিজনে কামস্কে নিহতদের মধ্যে 7 জন উজবেক নাগরিক ছিলেন। মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ উজবেকিস্তানের প্রায় কয়েক লাখ নাগরিক রাশিয়ায় কর্মরত আছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার এক হামলায় কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদের কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা গর্বের। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে ক্যারি আর ওয়েদারল্ডকে নিয়ে অন্যরকম দিন পার করেছেন তাসকিন। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বয় জেক ওয়েদারল্ড। সেখানেই শেষ নয়, স্থানীয়দের মতো নৌকায় চড়ে যাচ্ছেন মাছ সমুদ্রে। উদ্দেশ্য মাছ শিকার। ঘাম ঝরানো অনুশীলনকে বিদায় বলে তাসকিন যেন বনে গেলেন পুরোদস্তুর অস্ট্রেলিয়ান।
ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। 23 বছর অপেক্ষা শেষে অজিদের মাঠে টেস্ট। তাসকিনের রোমাঞ্চিত হওয়াটাই তো স্বাভাবিক। তবে টাইগারদের প্রস্তুতি নিয়ে আছে প্রশ্ন। প্রস্তুতি ম্যাচে শান্ত মুশফিকরা গুটিয়ে যায় মাত্র 54 রানে। তাসকিন অবশ্য ওই অতীত নিয়ে চিন্তিত নন। তবে ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি। তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে ফুরফুরে মেজাজে মাইটি অস্ট্রেলিয়া। ব্যস্ত সূচির শুরুতে এই সিরিজ দিয়ে প্রস্তুতি সারতে চায় তারা। ধারাবাহিকভাবে পারফর্ম করে ওপেনিংয়ে থিত হতে মরিয়া ট্র্যাভিস হেড। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে তর্স হয়েছে না কামিন্স লায়নদের। শক্তিশালী দল নিয়ে ডারউইনে প্রথম টেস্টে লড়বে অজিরা। দু দলের দু রকম চিত্র। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার দুর্লভ সুযোগ, আর অজিদের জন্য উপভোগের এক মঞ্চ। সঙ্গে ব্যস্ত সূচির শুরুতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। বাংলাদেশ সিরিজ দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেটের ছুটি শেষ হচ্ছে অস্ট্রেলিয়া দলের। এরপরই সব হাই প্রোফাইল সিরিজ। সাউথ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, আর ইংল্যান্ডের বিপক্ষে 150তম টেস্ট তো আছেই। সেসব মহারণের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামবে অজিরা। বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেললে যেটা হয় যে এই ম্যাচগুলোতে সবাই ধরেই নেয় রান করব। এটা একটা বাড়তি চাপ। আশা করি ম্যাচের দুটোতে রান পাবো। ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের অবসরের পর ওপেনিং নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদা পোশাকে নিয়মিত ওপেনার না হলেও ব্যাটিং ইনিংস শুরুর গুরুদায়িত্ব থাকছে ট্র্যাভিস হেডের কাঁধে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই হার্ড হিটার। ডারউইন ও ম্যাকেইয়ে তাসকিন এবাদতদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত তিনি। অবশ্য টেস্টে মেকশিফট থেকে স্বীকৃত ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও সময় চান হেড। 1-2 টেস্ট হলে বলা কঠিন। যদি 20 টেস্টে ওপেনিংয়ে নামতে পারি তাহলে হয়তো ভালো হবে। ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। হেডের মতো নির্ভার গোটা দলই অনেকটা দেরিতে অনুশীলন শুরু করেছে তারা। শেষ মুহূর্তের প্র্যাকটিস সেশনের চিত্র আর দেশটির গণমাধ্যমের খবর থেকে সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়ে প্রাথমিক ধারণাও পাওয়া গেছে। ট্র্যাভিস হেডের ওপেনিং পার্টনার জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা আছেন। বোলিংয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পাশাপাশি ইনজুরি থেকে ফিট হয়ে খেলায় ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর বিউ ওয়েবস্টারের খেলার সম্ভাবনা জোরালো। ফিরছেন স্পিনার নেথান লায়ন। চোট থেকে দীর্ঘদিন পর খেলায় ফেরা নিয়ে কতটা রোমাঞ্চিত তিনি জানালেন সতীর্থ হেড। সে দীর্ঘদিন মাঠের বাইরে, তবে এখন ভালো আছে। ম্যাচ খেলতেও উদ্গ্রীব হয়ে আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে লড়াইয়ের সূত্র খুঁজে ফিরছে শান্তর দল। লোকাল টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। তারপরও অবশ্য গা ছাড়া ভাব নিয়ে নামতে চায় না অজিরা। খেলতে চায় স্বাভাবিক খেলাটাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাজনৈতিক টানাপোড়েনে আবারও শঙ্কায় ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দুই দেশের সিরিজ আয়োজনে এখনও কোনো অগ্রগতি নেই, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইস গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে বাংলাদেশ দল পাঠাতে ভারত সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় দেশটির ক্রিকেট বোর্ড। এখনো হবে কিনা কোনো আপডেট নেই, তো সুতরাং যেহেতু এখনো কোনো আপডেট আমরা জানি না। আপডেট নেই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে কোনো প্রশ্নের এই একটাই উত্তর। অথচ সবকিছু ঠিক থাকলে 2024 ও 25 সালে 2 দফা স্থগিত হওয়া সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা এই সেপ্টেম্বরেই। কিন্তু দিনকে দিন শঙ্কা আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনে আদৌ কি তা হবে?
এখন পর্যন্ত বাংলাদেশে আসার অনুমতি মিলেনি ভারতীয় ক্রিকেট দলের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, এই সফর নিয়ে কোনো সিদ্ধান্ত এখন তাদের হাতে নেই। পেতে হবে সরকারের গ্রিন সিগন্যাল। এর জন্য শীঘ্রই সরকারের দ্বারস্থ হবে বোর্ড। এদিকে বিসিবিও যেন গোলক ধাঁধায়, সিরিজ আয়োজনে নেই কোনো অগ্রগতির খবর। বোর্ড পরিচালক মিনহাজুল আবিদিন নান্নুও দেখাতে পারলেন না আশার আলো। যা কিছু বলার আছে পরে বলা যাবে, এটা যেহেতু আপডেট নাই এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, এটা আমি বলতে পারবো না। এদিকে সিরিজ আয়োজন সম্ভব না হলে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কিনা বিসিবির, এমন প্রশ্নের উত্তরেও ছিল হতাশার সুর। সেই ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটকেই বিকল্প মনে করছেন নান্নু। সিরিজের বিকল্প নেই, তারপর ডোমেস্টিক ক্রিকেটটা শুরু হয়ে যাচ্ছে। প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে নিজের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনে হয় খুব সহজেই শুরু হয়ে যাবে, তো সুতরাং ওখানেই কনসেন্ট্রেশন হবে। বাংলাদেশ সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কবে নাগাদ উন্নতি হবে সেটাই এখন বড় প্রশ্ন। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এইচপি ইউনিটের খবর। মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতে নিল বাংলাদেশ এইচপি। সহজ জয়ে সিরিজ ঘরে তুলল লাল সবুজের দল। শুরুতে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 105 রান করে সফরকারীরা। জবাবে জিসান আলমের 21 বলে 57 রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ এইচপি। ম্যাচ সেরা হয়েছেন জিসান আলম। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও অবস্থাটা সুবিধার ছিল না মালয়েশিয়ার। 19 রান তুলতেই 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয় ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আসে 50 রান। সাইদ আজিজ এবং আহমেদ আকিলকে আউট করতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশি বোলারদের। মিরপুরে টস হারলেও প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশ এইচপি ইউনিট। তবে এই একটা জুটি বেশ ভালোই ভুগিয়েছে স্বাগতিকদের। 5 বলে 0 করে আউট হয়ে যান মোহাম্মদ রুবেল। আসলাম খানকে 18 রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পরে 58 রানের জুটি করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া, কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আবু হায়দার রনি। আজিজের রান ছিল 40 আর 33 বলে 30 করেন আকিল। প্রতিপক্ষকে অল আউট করতে পারেনি বাংলাদেশি বোলাররা, তবে স্কোরবোর্ডে রান উঠাতেও দেয়নি। তাই তো নির্ধারিত 20 ওভারে মাত্র 105 রান করতে সমর্থ হয় মালয়েশিয়া। অল্প পুঁজি নিয়ে কোনো রকম লড়াই করতে পারেনি সফরকারীরা। 19 বলে 50 হাঁকিয়ে তাদের রানটাকে আরও মামুলি বানিয়ে দেন জিসান আলম। 2-4-এর সঙ্গে তিনি হাঁকান 7টা ছক্কা। 21 বলে 57 রান করে অপরাজিত ছিলেন জিসান। আরেক ওপেনার জাওয়াদের ব্যাট থেকে আসে 8 বলে 23। ওয়ান ডাউনে নামা আরিফ অবশ্য সুবিচার করতে পারেননি নিজের নামের উপর। 3 বলে 4 করেই ফিরে যান প্যাভিলিয়নে। জিসানের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। 8 বলে করেন 12 রান। 7 উইকেটের বড় জয়ে সিরিজ জিতলেও নিজেদের পারফরমেন্স এবং প্রস্তুতিতে খুব একটা সন্তুষ্ট নন জিসান। আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন প্রতিপক্ষের কাছ থেকে। তবে টপ অ্যান্ড টি-20তে যাওয়ার আগে এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তার। অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারে, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি, তো হিসাবে 2টা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে। যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য 2টা ম্যাচ খেলা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে, তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারি নাই, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএলে লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন। কোন ব্যাটসম্যানের কী প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মার্শাল্লাহ রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। 12ই আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ দিয়ে ক্লাব প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হচ্ছে বাংলাদেশি ক্লাব ফোর্টিস এফসির। প্রতিপক্ষ গত মৌসুমের সেমিফাইনালিস্ট কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান ফোর্টিস কোচ মাসুদ পারভেজ কাইসার। তবে বাংলাদেশি কন্ডিশন সম্পর্কে আগে থেকে ধারণা থাকায় ম্যাচ নিয়ে চিন্তিত নন মুরাস কোচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় 2 দলের লড়াই শুরু বিকেল 3টায়। মাঠের লড়াইয়ে নামার আগে হ্যান্ডশেকে ফ্রেমবন্দি হলেন 2 দলের কোচ ও অধিনায়ক। ফোর্টিস এফসি অধিনায়ক পা ওমর কিছুটা নির্ভর, তবে মুরাস ইউনাইটেড ক্যাপ্টেন যেন কিছুটা চাপে আছেন। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামবে বাংলাদেশি ক্লাব ফোর্টিস এফসি। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড বেশ শক্তিশালী ক্লাব, তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা এগিয়ে থেকেই নামবে। চেনা কন্ডিশন আর দর্শক সমর্থন কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনতে চান ফোর্টিস কোচ ও ক্যাপ্টেন। 90 মিনিটসের ম্যাচ, কারণ একটাই ম্যাচ। এই সুবিধাটুকু হোম মাঠে
আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব, হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। আমরা প্রথমবারের মতো চ্যালেঞ্জ লিগে খেলবো। এই ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। সবার ভাবনায় এখন শুধুই এই একটি ম্যাচ, সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত সবাই। আমাদের ওপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করব। বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় চ্যালেঞ্জ লিগে সুযোগ মিলেছে ফর্টিসের। আন্তর্জাতিক মঞ্চে চমক দেখাতে দেশিদের সঙ্গে এক ঝাঁক বিদেশি ফুটবলার দলে টেনেছে তারা। গোলপোস্টে শ্রীলঙ্কান সুজন পেরেরার ওপর আস্থা রাখবেন কোচ। মুরাসের আক্রমণ রুখে দিতে জাপানি শিওয়ান কাওয়াসাকির সঙ্গে স্বদেশি শিমুমুরা হবেন মাঝ মাঠের কন্ট্রোলার। ফরেনদের ওপরই সবচেয়ে বেশি আস্থা স্বাগতিকদের। জাপানি দুজন শুধুমাত্র এফসি কাপের জন্য, এবং ইব্রাহিম এবং শাকিলকে আমরা ঢাকা আবাহনী থেকে শুধুমাত্র এফসি কাপের জন্য নেওয়া হয়েছে। ওদেরকে প্রায় 3 সপ্তাহ পেয়েছি। আমি আমার মেধা দিয়ে আমি চেষ্টা করেছি পর্যাপ্ত রেডি করতে। ঢাকার গরমে অনুশীলনে বেগ পেতে হয়েছে মুরাস ইউনাইটেডের। সেশনের ফাঁকে ফাঁকে নিতে হয়েছে ওয়াটার ব্রেক। অনুশীলনের মতোই দিনের আলোতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে লড়তে হবে মুরাসের। তবে বাংলাদেশের কন্ডিশনে তাদের 13 ফুটবলারের খেলার অভিজ্ঞতা কিছুটা স্বস্তি দিচ্ছে। আমার মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আশা করি ভালো কিছুই হবে। তারা বেশ ভালো দল, বিশেষ করে তাদের বল নিয়ন্ত্রণের দক্ষতা খুবই ভালো। যতটুকু জানি তারা 3-4 জন বিদেশি প্লেয়ার পরিবর্তন করেছে। এই মুরাস ইউনাইটেডের বিপক্ষে গত মৌসুমে 2-0 গোলে হেরে এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আবাহনী। তাই আকাশী নীলদের হয়ে প্রতিশোধের দায়িত্বটা থাকছে ফর্টিসের কাঁধে। সেই দায়িত্বটা কতটুকু পূরণ করতে পারে তারা, সেটাই এখন দেখার পালা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলের উন্নয়নে এককালীন নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও নিয়মিত সহযোগিতা। সিলেটে এসে এমন আহ্বান জানিয়েছেন নাইজেরিয়ান নারী ফুটবল দলের তারকা অ্যাশলে প্লামট্রে। একই অনুষ্ঠানে বাংলাদেশে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের মতো বিশ্ব তারকাদের আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস। দিগেন সিংহের ছবিতে উপমনিকের রিপোর্টে বিস্তারিত। মাঠে ফুটবল আর স্বপ্নের সীমানা আন্তর্জাতিক অঙ্গন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মেয়েদের ফুটবলে প্রয়োজন নিয়মিত অনুশীলন, সুযোগ সুবিধা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সিলেট নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসে এমন বার্তাই দিলেন ব্রিটিশ নাইজেরিয়ান ফুটবলার অ্যাশলে প্লামট্রে। আমি কখনোই চাই না এমন হোক যে আমি আসলাম, একটা ক্যাম্প করলাম, সংবাদ মাধ্যমে বেশ প্রচার হলো, ব্যাস এটুকুই। বরং এটি এমন একটি বিষয় হওয়া উচিত যাতে এখানে থাকা মানুষগুলো দীর্ঘমেয়াদে এই মেয়েদের সমর্থন যোগাতে পারে। তাই এটি একবারের কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং এটি এমন হওয়া উচিত যেখানে নারী ফুটবলে বিনিয়োগ করতে চায় এমন মানুষ যুক্ত হবে। বাংলাদেশে প্রথমবার এসে সিলেটের তরুণীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত প্লামট্রে। তার চোখে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততা তৈরিরও শক্তিশালী মাধ্যম। তবে একটি ফুটবল ক্যাম্প আয়োজন করেই দায়িত্ব শেষ নয়। ক্যাম্পের পরও মেয়েরা যাতে নিয়মিত অনুশীলন করতে পারে, দক্ষতা বাড়াতে পারে এবং খেলোয়াড় হিসেবে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। একটি দলের মধ্যে এমন সৌহার্দ্য দেখতে আমার দারুণ লাগে, যেখানে সবাই নিজেকে প্রকাশ করার সুযোগ পায় এবং দলের মধ্যে নিজের মতো থাকার স্বাধীনতা থাকে। কেবল গ্রহণীয় হওয়াই নয়, আমি মনে করি যখন আপনি দলে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন তখন পারফরমেন্সও ভালো হয়। নিজের ফাউন্ডেশনের কার্যক্রমের উদাহরণ টেনে প্লামট্রে জানান, চলতি বছর নাইজেরিয়ার লাগোসে 250 তরুণীকে নিয়ে ফুটবল ক্যাম্প করেছেন তিনি। বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি। এদিকে সিলেটের এই আয়োজনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এলো আরও বড় চমক। বিশ্ব ফুটবলের তারকাদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস। সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের মতো তারকাদের বাংলাদেশে আনার স্বপ্ন তার। প্রত্যাশা, বিশ্বখ্যাত ফুটবলারদের বাংলাদেশে এনে তরুণদের সরাসরি অনুপ্রেরণার সুযোগ তৈরি করা গেলে দেশের ফুটবলে বাড়বে আগ্রহ, তৈরি হবে নতুন সম্ভাবনা। প্রথম তো আমরা উদ্দেশ্য নিয়েছি সালারে আমার আনার জন্য, ইনশাল্লাহ তার
টিমের সাথে আলাপ হয়েছে, ইটস পজিটিভ। বাট এই যে আসলে আইছে এইটার অবভিয়াসলি রিপোর্ট যাবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হু নোজ, হতে পারে, sky is the limit আমাদের সাথে, because I've got the access to any footballers, ফুটবল না, I've got access to cricket, basketball, tennis, anything। আমাদের মহিলা ফুটবলাররা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে খেলতে পারে, নিজের লাইফ গড়তে পারে, সে ব্যাপারে আসলে প্লামট্রি ফিনান্সিয়ালি এবং সামগ্রিকভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে। এশলেই প্লামট্রি ফাউন্ডেশন, স্পাইস বাজার ফাউন্ডেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এবার জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ 3 মহাদেশীয় ফুটবল ফেডারেশন। বিশ্বাস ভেঙেছেন ফিফা সভাপতি, এমন অভিযোগে যৌথভাবে খোলা চিঠি পাঠিয়েছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। সেই সাথে ফুটবলের স্বার্থে নতুন নেতৃত্বের দাবি তুলেছেন তারা। সমালোচনা করা হয়েছে মরক্কোতে অনুষ্ঠিত হওয়া ফিফার জরুরি সভা নিয়েও। ফুটবলারদের চেয়েও রাজনীতিবিদদের বেশি পছন্দ জিয়ান্নি ইনফ্যান্তিনোর। ক্ষমতার আশেপাশে থাকতে ভালোবাসেন। যখন টালমাটাল গোটা ফুটবল বিশ্ব, তখন তাকে পাওয়া গেল কলম্বিয়ার প্রেসিডেন্টের অনুষ্ঠানে। ক্যালিতে ডানপন্থী এই রাষ্ট্রপ্রধানের অনুষ্ঠানে ফিফা সভাপতির কি কাজ, তা প্রশ্নের জন্ম দিচ্ছে। ধারণা করা হচ্ছে নিজের চেয়ার বাঁচাতেই ডানপন্থী রাজনীতিবিদদের ধর্ণা দিচ্ছেন। আপাতত তার চেয়ার বাঁচাতে রাজনৈতিক সাহায্যের বিকল্প নেই। ফিফা সভাপতির বিরুদ্ধে জোট বেঁধেছে 3 মহাদেশীয় ফুটবল ফেডারেশন। ইউরোপিয়ান মহাদেশের উয়েফা তো আগেই ছিল, এবার তাদের সাথে প্রকাশ্যে জোট বাঁধল এশিয়ার এএফসি আর ক্যারিবিয়ান নর্থ ও সেন্ট্রাল আমেরিকাকে নিয়ে গড়া কনকাকাফ। দিয়েছে খোলা চিঠি, যেখানে অভিযোগ বিশ্বকাপের একটা অংশ বিক্রির পরিকল্পনা হাতে নেয় বিশ্বাস ভেঙেছেন ইনফ্যান্তিনো। ওই পরিকল্পনা ভেস্তে গেলেও ভেঙে যাওয়া বিশ্বাস আর পুনরুদ্ধার হচ্ছে না। তাই ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তি ফেরাতে নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছে এই 3 ফেডারেশন। মানে সোজা কথায় বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাদ দিয়েও স্বস্তিতে থাকার সুযোগ নেই ফিফা সভাপতির। শুধু তাই নয়, ওই যৌথ বিবৃতিতে সমালোচনা করা হয়েছে মরক্কোতে অনুষ্ঠিত হওয়া ফিফার জরুরি সভা নিয়েও। কোনো কাউন্সিল মেম্বার কিংবা সদস্য দেশের প্রতিনিধি ছাড়াই এমন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে তারা। উয়েফার সাথে এই 2 মহাদেশীয় ফুটবল ফেডারেশনের ঐক্য ইনফ্যান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিল আরও। কনকাকাফ বিবৃতি দিলেও এই মহাদেশে থাকা মেক্সিকো অবশ্য এখনো সমর্থন দিচ্ছে ফিফার বর্তমান সভাপতিকে। শুধু মেক্সিকো নয়, আর্জেন্টিনা সহ 211 সদস্য দেশের মধ্যে 70 সদস্য এখনো ইনফ্যান্তিনোর পক্ষে। তবে এই সমর্থন যেভাবে কমছে, তাতে ফিফার মসনদে যে পরিবর্তন আসন্ন, সে ধারণা করাই যায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি। সিদ্ধান্ত দেয়নি ঢাকা। হাসিনাকে প্রত্যর্পণ ও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা। আলোচনায় সমাধানে জোর। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। 11 দলীয় ঐক্যের। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ। আর কোনো ফ্যাসিবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে শিক্ষাক্রম পরিমার্জন করছে সরকার। কারিগরি শিক্ষায় জোর। 6ষ্ঠ শ্রেণীতে থাকছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। টেকসই উন্নয়নে কমিশন গঠনের পরামর্শ। 21 মাস ধরে বন্ধ জাতীয় মানবাধিকার কমিশনের কাজ। দাপ্তরিক কিছু দায়িত্বে সীমাবদ্ধ। জমেছে 1400 অভিযোগ। থমকে আছে নিষ্পত্তি। নতুন কমিশন গঠন না করায় চরম স্থবিরতা। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 111। বিভিন্ন এলাকায় বহু ভবন বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান।